প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঘরমুখী নগরবাসী, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রী পরিবহন, মহাসড়ক ও গাড়ির চাপ, লঞ্চে মানুষ বোঝাই, বেশি ভাড়া নিলে ব্যবস্থা। দক্ষতার সঙ্গে নানা সংকট মোকাবেলা করছে সরকার। বাড়েনি জ্বালানি তেলের দাম, পরিশোধ হয়েছে কারখানার বেতন। চলতি বছরের স্থানীয় নির্বাচনের ঘোষণা বিএনপি মহাসচিবের। এই মশার কারণে আমরা না ঘুমাইতারি, না খাইতারি, কামড়াইলের সাথে সাথে গুড়ার মতো হয়ে যায়। মনে করেন মশা পারে না, আমাকে আলগায় নিয়ে যায়। মশা অতিষ্ঠ রাজধানীবাসী, বর্ষায় পরিস্থিতি আরও নাজুক হওয়ার শঙ্কা। নিয়ন্ত্রণে তৎপরতা না থাকার অভিযোগ, মানতে নারাজ 2 সিটি কর্পোরেশন। এবং সৌদি আরবে দেখা যায়নি পবিত্র শাওয়াল মাসের চাঁদ। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উল ফিতর 20 মার্চ। প্রবাসের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। প্রিয়জনের সঙ্গে ছুটি উদযাপনে আপন নেড়ে ফিরছেন নগরবাসী। রেল, সড়ক ও নৌপথে ঘরমুখী মানুষের ভিড়। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চেপেই যাত্রা করেন অনেকে। যাত্রী বোঝাই করে ছাড়ে লঞ্চ, মহাসড়কও বাড়ে গাড়ির চাপ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে আপন নীড়ের পানে নগরবাসী। ইটকাঠের যান্ত্রিক নগরকে আপাতত ছুটি দিয়ে পথে পথে উৎসবের যাত্রা। সড়ক পথের ঝক্কি ঝামেলা এড়াতে দুপুরের পর থেকেই নৌপথে জনস্রোত। ঈদ যাত্রায় প্রাণ ফিরেছে সদরঘাটে। 37টি নৌ রুটে যাত্রী চাপ সামাল দিতে একের পর এক ছেড়ে যায় লঞ্চ। স্বস্তি, লঞ্চের ভিতরে একটু আরামদায়ক, মানে কোনো যানজট থাকলেও মানে সবসময় মানে একটু ভালো লাগে আর কি যাতায়াতের। অনেক চাচ্চু আছে, অনেক মেহমান আছে, ওদের সাথে খেলাধুলা করবো। বাড়ির পানে ট্রেনের বাঁশি। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বুধবার ভোর থেকেই কমলাপুরে ছিল উপচে পড়া ভিড়। উত্তরবঙ্গগামী ট্রেনে ছিল না তিল ধারণের ঠাঁই। বগিতে ঢুকতে না পেরে ঝুঁকি নিয়ে ছাদে ওঠেন অনেকেই। অ্যাক্সিডেন্ট হলেও দেওয়া লাগবে, ঝুঁকি নিয়ে দেশের বাড়িতে ঝুঁকি নিয়ে যাচ্ছে ভাই, কিছু করার নাই ভাই। সড়ক পথেও বেড়েছে যাত্রী চাপ। গাড়ির চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় দেখা যায় যানজট। এছাড়া রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে বাড়তি ভাড়া নেয়ার সঙ্গে যোগ হয়েছে টিকিট না পাওয়ার অভিযোগ। ঈদের সময় যে কোনো সময় দেখা যাচ্ছে যে টিকিটের দাম ডাবল হয়ে যাচ্ছে, ট্রিপল হয়ে যাচ্ছে। এটা তো মানে কোনো কিছু হইতে পারে না, এটা তো সিন্ডিকেট একটা। বিআরটিএ নিয়ে কথা বলে আমাদের আর কি হবে? আমরা তো 50 বছর ধরে বিআরটিএ দেখছি, বিআরটিএ কি করতেছে। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করে বাড়তি ভাড়া নিলে ব্যবস্থার হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। পুলিশের কন্ট্রোল রুম, বিজিনেস টিম এবং র্যাবের কন্ট্রোল রুম বলেছে কোনো অভিযোগ খুব একটা তারা পাননি, খুব একটা ব্যত্যয় এখানে ঘটেনি। নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে এবং বাসগুলি যথাসময় ছেড়ে যাচ্ছে, যাত্রী কোনো হয়রানির শিকার হচ্ছে না। এদিকে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে দুপুরের পর থেকে যাত্রীদের ঢল নামলে ফেরি ও লঞ্চ সংকটে দেখা দেয় দুর্ভোগ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হন শতাধিক যাত্রী। বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের 7 জেলার যোগাযোগ। লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চলছে। স্থানীয়রা জানিয়েছেন সতর্কতামূলক সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনার কবলে পড়ে নীলসাগর এক্সপ্রেস। ঈদযাত্রার আনন্দ রেলে চেপে বাড়ি ফিরছিলেন উত্তরাঞ্চলের মানুষ। মাঝপথে ট্রেন দুর্ঘটনায় মুহূর্তে উচ্ছ্বাস মিলিয়ে যায় বিষাদে। বগুড়ায় নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 9টি বগি হয় লাইনচ্যুত। ঢাকা থেকে বুধবার সকালে ছেড়ে যাওয়া এক্সপ্রেস ট্রেনটি সান্তাহারের বাগবাড়ি পৌঁছালে হঠাৎ একে একে 9টি বগি লাইনচ্যুত হয়। আহত হন শতাধিক যাত্রী। তাদের উদ্ধার করে নওগাঁ আদমদিঘিতে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এমন বিকট শব্দ, আমরা দৌড়ে আসছি, আরে দেখি ধুলা অন্ধকার। যারা ছাদে ছিল তারা হুড়াহুড়ি করে লাফ দেওয়ার পরে
স্থানীয়রা জানান মঙ্গলবার রাতে ওই এলাকার রেল লাইনে 6 ইঞ্চি ফাটল দেখা যায়। সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলে বেশ কয়েকজন কর্মী ওই স্থান মেরামতের কাজ করেন। সতর্কতামূলক ব্যবস্থার জন্য প্রতিটি ট্রেনকে দেওয়া হচ্ছিল সিগন্যালও, কিন্তু নীলসাগর এক্সপ্রেস ওই সিগন্যাল অমান্য করায় এ দুর্ঘটনা। এখানে ট্রেনটা ধীরে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনটা অনেক জোরে আসছে, আসার কারণে দুর্ঘটনা ঘটছে। আমাদের 4টা ইউনিটে টোটাল 47 জন ভিকটিমকে রেস্কিউ করে ফার্স্ট এইড দিয়ে আমরা নওগাঁ সদর হসপিটালাইজ করেছি। রেলওয়ে বলছে দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে বগুড়া ও রংপুর সহ উত্তরাঞ্চলের 7 জেলার রেল যোগাযোগ বন্ধ থাকে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায় পাবনা থেকে আসা রিলিফ ট্রেন। লাইনচ্যুত বগি উদ্ধার ও লাইন মেরামতের পর রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানায় কর্তৃপক্ষ। 4 জনের তদন্ত টিম হয়েছে, চিফ ইঞ্জিনিয়ার, চিফ সিগন্যাল ইঞ্জিনিয়ার, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট। নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ 4 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সান্তাহার রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শহীদুল ইসলামকে দায়িত্বের অবহেলার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। চলছে শেষ মুহূর্তে সাজসজ্জার কাজ। আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলার মাঠে হবে উত্তর সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় ঈদ জামাত। তবে এবার আনন্দ র্যালি হচ্ছে না বলে জানান প্রশাসক। ঈদ উল ফিতর সামনে রেখে প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ। প্যান্ডেল নির্মাণ থেকে শুরু করে আলোকসজ্জা সবই চলছে জোরে সোরে। শেষ মুহূর্তের কাজ তদারকি করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট দফতর। জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে। অংশ নেবেন প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে এবার প্রায় 25,400 বর্গমিটারের ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে পারবেন 35,000 মুসল্লি। আমাদের কাজ শেষ, আজকের মতো শেষ, কালকে টুকটাক থাকলে ওটা ক্লিয়ার করব। আজকে করলে আমাদের মোটামুটি শেষ, খালি থাকবে আপনি নিচের বিছনা, কাপড় সাদা তেরপাল দিয়ে পরে সাদা কাপড় দেবো। ঈদগাহ মাঠের চতুর্পাশ সব সময় চেষ্টা করছি যে মশার থেকে কিভাবে এখানকার মানুষদের রক্ষা করা যায়, এমনকি আমাদের যতটুকু করার সাধ্যমতো আমরা সেই কাজগুলো এগিয়ে যাচ্ছি। এদিকে আগারগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠেও চলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় ঈদ জামাতের প্রস্তুতি। মাঠ পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক জানান সকাল 8টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। 10,000 পুরুষ ও 600 নারীর নামাজের ব্যবস্থার পাশাপাশি অতিরিক্ত মুসল্লি হলে তাদের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হবে। বৃষ্টি হলে সেই ব্যাপারে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি, যাতে নামাজ আদায় করতে গিয়ে কোনো মুসল্লিদের কোনো বিঘ্ন না ঘটে। আর মহিলাদের জন্য আমরা পাশে 500 থেকে 600 মহিলা বোনেরা যাতে নামাজ আদায় করতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। সব মিলে এখানে 10,000 একসাথে নামাজ আদায় করতে পারবে। তারপরেও যদি আমাদের এক্সট্রা ব্যবস্থা আছে, সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলেও জানান প্রশাসক। তবে এবার উত্তর সিটিতে গতবারের মতো থাকছে না কোনো আনন্দ র্যালি। এখানে কোনো মেলা হবে না, এখানে কোনো আনন্দ শোভাযাত্রা হবে না। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সদস্য ঈদের নামাজ। সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, তাই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী 20 মার্চ ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রে চাঁদ দেখার জন্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। দাম্মাম, মক্কা, মদিনা সহ দেশের বিভিন্ন অবজারভেটরিতে সূর্যাস্তের পর আকাশ পর্যবেক্ষণ করা হয়, তবে কোথাও শাওয়াল মাসের চাঁদের দেখা মেলেনি। সরকার গঠনের প্রথম মাসে নির্বাচন প্রতিশ্রুতি পূরণের চমক বিএনপির। প্রধানমন্ত্রীর উদ্যোগে খুশি সাধারণ মানুষ। বিশ্লেষকরা বলছেন অতীতের মতো বড় বড় প্রকল্পের নামে দুর্নীতি, স্বজনপ্রীতি না হলে সফল হবে তারেক রহমানের সরকার। হাসান ওয়ালির রিপোর্ট। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান। ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে ক্ষমতা নিয়ে 1 মাসেই সাধারণের মাঝে আশার সঞ্চার করেছে নতুন সরকার। ভোট দেওয়ার টাটকা স্মৃতি থাকতে থাকতে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ পালন করিব। এরই মধ্যে সফলতার পালকে যুক্ত ফ্যামিলি কার্ড, ধর্মীয় নেতাদের ভাতা প্রদান ও খাল কাটা কার্যক্রমের সূচনা। পহেলা বৈশাখে চালু হচ্ছে কৃষক কার্ড। এর আগে মওকুফ করা হয় 10,000 টাকার কৃষি ঋণ। দেশ পুনর্গঠনের প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন সরকার প্রধান, আর এর সুফল পেতে শুরু করেছেন সাধারণ মানুষ। বর্তমান সরকার 1 মাসের মধ্যে যথেষ্ট অগ্রগতি বা সম্ভাবনাময় কিছু কাজ করেছে। কথা যেটা দিয়েছেন নির্বাচনের আগে তিনি,
সবই পালন করেছি। প্রধানমন্ত্রী কর্মচাঞ্চল্যতা এবং সরকারের কার্যক্রমকে আশা জাগা নিয়ে আখ্যা দিয়ে প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দেন এই রাজনৈতিক বিশ্লেষক। ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি, তো অসাধারণ দুটি কাজ নিয়েছেন এবং আমি মনে করব যে এই দুটো খুবই সাকসেসফুল। বাংলাদেশের মানুষ খুব আশান্বিত। একটাই আমাদের কথা থাকবে, কোনোভাবে দুর্নীতি যাতে এতে ঢুকে না পড়ে। প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে নতুনত্বের বার্তা রয়েছে মন্তব্য করে প্রকল্প বাস্তবায়নে বিরোধী দলকেও যুক্ত করার তাগিদে বিশ্লেষকের। ইতিমধ্যেই যে কাজগুলো তিনি শুরু করেছেন এগুলো তার নির্বাচনী ইশতেহারেই আছে যে তিনি ধাপে ধাপে সেগুলো বাস্তবায়ন করবেন। বিরোধী দলের যারা জনপ্রতিনিধি আছেন, জনগণ দ্বারা যারা নির্বাচিত হয়েছেন, তাদেরকেও এই মহতি কাজের সাথে সংশ্লিষ্ট করে এই কাজগুলো বাস্তবায়ন। জনতার কাছে ছুটে যাওয়া, প্রোটোকলবিহীন পথ চলা, সব মিলিয়ে এখনো সফলতার পাল্লা ভারী সরকারের। আগামীতেও ধারাবাহিকতা রক্ষার তাগিদ বিশ্লেষকদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব সহ সরকার নানা সংকট মোকাবেলায় দক্ষতা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জ্বালানি সংকট সত্ত্বেও তেলের দাম বাড়েনি দেশে। বুধবার রাতে দলের গুলশান কার্যালয়ে ব্রিফিং করেন স্থানীয় সরকার মন্ত্রী। চলতি বছরই স্থানীয় সরকার নির্বাচন হবে বলে এ সময় উল্লেখ করেন মির্জা ফখরুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের 1 মাস পার করল বিএনপি। এর মধ্যে দেশ পরিচালনার দায়ভার বুঝে নিতে ব্যস্ততার মধ্যেই আছেন সরকারের নীতি নির্ধারকরা। সরকারের সফলতা বা ব্যর্থতার হিসাব কষা ঠিক এ সময়ে যৌক্তিক না হলেও স্থানীয় সরকার মন্ত্রীর কাছে জানতে চাওয়া কেমন গেল নতুন সরকারের প্রথম মাস। একটা সম্পূর্ণ নতুন একটা সরকারের 30 দিনের মধ্যেই এই কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং একটা শুধু কমিটমেন্ট না, বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু একটা বড় কাজ। গুলশানে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব। তুলে ধরেন গত 1 মাসে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চিত্র। ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডের যে পাইলট প্রজেক্ট যেটা আমরা শুরু করে দিয়েছি অলরেডি। এরপরে ছিল আমাদের 10,000 টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ, সেটা করা হয়ে গেছে। এরপরে আমাদের আছে খাল খনন, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। যুদ্ধের ফলে যে আপনার তেলের দাম বেড়ে গিয়ে তো বড় রকমের সমস্যা তৈরি হয়েছে। বাট আল্লাহর হুকুমে এখন পর্যন্ত কিন্তু খুব বলা যেতে পারে যে যোগ্যতার সঙ্গে এই জিনিসগুলোকে মোকাবেলা করা গেছে। জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, সব বিতর্কের সমাধান হবে সংসদে। যেহেতু দলীয় সরকার কিছু তো দলীয় লোক তো থাকবেই। এটাকে আপনার সমালোচনা হতে পারে, আমরা সমালোচনা হবে না তা বলছি না, কিন্তু এটা নিয়ে আমরা খুব একটা উদ্বিগ্ন নই। চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন হবে জানিয়ে ফখরুল বলেন, দলীয় সম্মেলনের প্রস্তুতির কাজও চলছে সমান তালে। আওয়ামী লীগের রাজনীতি ইস্যুতে সরকার বিচলিত নয় উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব বলেন, রাজনীতি চলবে রাজনীতির পথে। কথা বললে আপনার সমস্যা হয়। দেশের সামগ্রিক উন্নয়ন, স্থিতিশীলতা বজায় রেখে অর্থনীতিকে সুস্থ ধারায় ফেরানোকে চ্যালেঞ্জ ধরে নিয়েই সরকার কাজ করছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজ প্রণালী বন্ধ থাকার পরও জ্বালানি তেল ও এলএনজি নিয়ে আরও 5টি জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। সকাল থেকে শুরু হয়েছে খালাস। এ নিয়ে যুদ্ধ শুরুর পর গত 14 দিনে বন্দরে ভিড়ল জ্বালানিবাহী 24টি জাহাজ। স্বাক্ষর টিভি ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে একে একে ভিড়ল জ্বালানিবাহী 3টি জাহাজ। বুধবার সকাল 8টা থেকে শুরু হয় জাহাজে করে আমদানিকৃত জ্বালানি টার্মিনালে পাঠানো। জ্বালানি তেলের খালাস এবং সরবরাহ নিরাপত্তার নিশ্চিতে মোতায়েন রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বাকি 2টি জাহাজ রয়েছে বন্দরের বহির্নোঙরে। হাই সালফার ফুয়েল অয়েলবাহী জাহাজ লেডি অফ ডোরিয়া এবং এসসি গোল্ড ওশান নামের জাহাজ দুটি সিঙ্গাপুর থেকে আসলো। এলএনজিবাহী প্রাচীনামী জাহাজটি এসেছে অস্ট্রেলিয়া থেকে। মূলত সমুদ্রগামী জাহাজে বিক্রির পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য আনা হয়েছে হাই সালফার ফুয়েল অয়েল। চট্টগ্রাম বন্দরে মার্চ মাসের শুরু থেকে এ পর্যন্ত প্রায় 18টি জাহাজ, জ্বালানিবাহী জাহাজ, তাদের মালামাল খালাস করে চলে গেছে এবং বর্তমানে এই মুহূর্তে আমাদের আউটার অ্যাঙ্কারেজ সহ বন্দরের জলসীমায় 5টি জাহাজ তাদের জ্বালানি কার্গো আনলোডিংয়ের কাজ করছে। অবশ্য আগামী 20 থেকে 23 মার্চের মধ্যে চট্টগ্রাম বন্দরে আসবে অ্যাঙ্গোলা থেকে এলএনজিবাহী জাহাজ, সেনেগাল বেঙ্গুলিয়া, ওমানের এলপিজিবাহী জাহাজ বিউক বুরনহাম এবং মালয়েশিয়ার মর্নিং জান। এছাড়া বেস ওয়েল নিয়ে এবি অলিভিয়া জাহাজটি আসবে থাইল্যান্ড থেকে।
মধ্যপ্রাচ্য যুদ্ধের এই অস্থির সময়ে জ্বালানি তেল সংগ্রহ করা এবং সেই জ্বালানি তেল বাংলাদেশে এনে খালাস এবং সারা দেশে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এখন কঠিন চ্যালেঞ্জ। এর সব কিছুতেই উত্তরণ ঘটছে বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করছে জ্বালানি তেল এবং খালাস হচ্ছে বন্দরের উপকূলীয় এলাকায়। চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটি থেকে কমল দে, সময় সংবাদ। বিশ্বের সঙ্গে সমন্বয় করে দেশেও লিটারে প্রায় 17 টাকা বাড়ানো হয়েছে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম। বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি স্বাভাবিক না হলে জ্বালানির সংকট ব্যাহত হতে পারে হজ ফ্লাইট। যদিও হাব বলছে জ্বালানির দাম বাড়লেও ব্যয় বাড়ার শঙ্কা নেই। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের 18 তারিখ থেকেই পবিত্র মক্কার উদ্দেশ্যে পাড়ি জমাবেন হজযাত্রীরা। ফ্লাইট পরিচালনার প্রস্তুতিও রয়েছে এয়ারলাইন্সগুলোর, তবে শঙ্কার কারণ মধ্যপ্রাচ্য সংকট। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান যুদ্ধে নিরাপত্তাজনিত কারণে প্রতিদিনই বাতিল হচ্ছে শত শত ফ্লাইট। চ্যালেঞ্জ তৈরি করেছে জ্বালানি সরবরাহে। সহসাই পরিস্থিতি স্বাভাবিক না হলে নির্ধারিত সময়ের হজ ফ্লাইট পরিচালনায় ব্যাঘাত ঘটবে বলছেন বিশেষজ্ঞরা। প্রেডিক্ট করতে পারছি না কালকে কি হবে, পরশুদিন কি হবে আমরা জানি না, বাট হ্যাঁ একটা বিপর্যয়ের মধ্যে যে আছে সেটা আমরা সবাই জানি। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ, বিভিন্ন দেশের তেল শোধনাগারে হামলায় সরবরাহ কার্যক্রম বন্ধে আতঙ্কিত বিশ্ব তাকিয়ে জ্বালানির দামে। বিশ্বে ঊর্ধ্বমুখী জ্বালানির দামের সঙ্গে এরই মধ্যে দেশেও জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বিইআরসি। প্রভাব পড়ার শঙ্কা হজ ফ্লাইটেও। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা না হয়, তেলের দাম যদি অত্যধিক বেড়ে যায় তাহলে তো যে টিকিট প্রাইস নির্ধারণ করা হচ্ছিল আগে সেই টাকাটা যে নির্দিষ্ট থাকবে এটাও বলা যাচ্ছে না। কিন্তু জ্বালানি আমদানির পথ কিছুটা স্বাভাবিক থাকায় বিমান ভাড়া বাড়ার আশঙ্কা দেখছে না হাব। আমরা আশা করি বিষয়টি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে এবং জ্বালানি তেলের কোনো রকম সংকট হবে না বা এই উসিলাতে বিমান ভাড়া বাড়ানোর মতো কোনো কারণ হবে না ইনশাল্লাহ। চলমান প্রেক্ষাপটে হজ ফ্লাইট শিডিউল ঠিক থাকা সহ সমসাময়িক ইস্যুতে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি ধর্ম মন্ত্রণালয়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারি বেতন ও ঈদের বোনাস পরিশোধ করেছে প্রায় 100 পোশাক কারখানা। বেতন বোনাস পরিশোধের সহজ শর্তে সরকারি ঋণ পাওয়ায় এমন প্রাপ্তি বলে উল্লেখ করেছে পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ। সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি জানান, ঋণ সুবিধা পাওয়ায় 46% কারখানা ঝুঁকিমুক্ত হয়েছে। মার্কিন শুল্ক আর অস্থির বৈশ্বিক পরিস্থিতিতে চলতি অর্থবছরের প্রথম 8 মাসে রপ্তানি আয় কমেছে 3.37%। একই সময়ে 6.79% কমেছে কাঁচামাল আমদানির ব্যাক টু ব্যাক এলসি। প্রধান রপ্তানি বাজার ইউরোপেও কমেছে পোশাকের মূল্য। এমন সংকটময় বাস্তবতায়ও আসন্ন ঈদুল ফিতরের প্রায় 100% বোনাস পরিশোধ করেছে তৈরি পোশাক খাত। প্রায় 100% দেয়া হয়েছে ফেব্রুয়ারির বেতন। মার্চের অগ্রিম বেতনও দিয়েছে 64% কারখানা। ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে 99.91%। অবশিষ্ট 2টি কারখানার বেতন প্রদান প্রক্রিয়াধীন আছে। ঈদ বোনাস সম্পন্ন হয়েছে 91.81% কারখানা। অবশিষ্ট 4টি কারখানার ঈদ বোনাস প্রক্রিয়াধীন আছে। 64.03% কারখানা মার্চ মাসের অগ্রিম বেতন প্রদান করেছেন। এই সফলতার পেছনে সহজ শর্তে সরকারি ঋণ বড় ভূমিকা রেখেছে বলে মনে করে বিজিএমইএ। সংগঠনের সভাপতি বলেন, তালিকাভুক্ত 2127টির মধ্যে ঋণ সুবিধা নিয়েছে 1347টি কারখানা। সংখ্যার হিসাবে যা 46%। সরকারের সময়োচিত পদক্ষেপে শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধের জন্য আমরা সহজ শর্তে ঋণ পেয়েছি এবং দ্রুততম সময়ে 2500 কোটি টাকার নগদ সহায়তা ছাড় করা হয়েছে। ঈদে রপ্তানি পোশাকের নিরবচ্ছিন্ন পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি। মহাসড়কে নজরদারি আরও জোরদার করা হোক। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ঈদ যত ঘনিয়ে আসছে, ভিড় বাড়ছে রাজধানীর বিপণী বিতানগুলোতে। শেষ সময়ে কেনাকাটা শেষে বাড়ি ফেরার তোড়জোড় অনেকের। তবে দাম কম হওয়ায় অনেকে বড় বড় বিপণী বিতানের নয় ফুটপাতেই সারেন ঈদের কেনাকাটা। দরজায় কড়া নাড়ছে ঈদ। শেষ মুহূর্তে ভিড় বেড়েছে রাজধানীর বিভিন্ন মার্কেটে। একদিকে ঈদের ছুটি, অন্যদিকে কেনাকাটা সেরে বাড়ি ফেরার তারা।
শনিবার রাজধানী নিউ মার্কেট, গাউসিয়া, নূরজাহানের মতো মার্কেটের ফুটপাতের দোকানে বেড়েছে ক্রেতা সমাগম। দাম কম আর পছন্দ মতো কিনতে পেরে খুশি ক্রেতারা। মার্কেটের যে পরিমাণ দাম বড় বড় সেন্টারে, বড় বড় শপিং মলে, তার সে তুলনায় স্টুডেন্ট বাজেটের মধ্যে এখানে কিনে মজা আছে। আমাদের নিজেদেরই পার্সোনাল খরচ, আর নিজেদের দোকান ভাড়া নাই, চাঁদা নাই, কোনো কিছু নাই। এখন আমরা অনেক ভালো আছি, আমাদের সীমিত লাভে আমরা বিক্রি করি। ক্যাপাসিটিটা খুব কম থাকে, তারা এখানে আসার চেষ্টা করে। যারা আগে কিনতে পারেননি শেষ সময়ে এসে শিশুদের জন্য পোশাক কিনছেন অনেকেই। বাচ্চাদের তো কেনাকাটা শেষ নাই, ওদের কিছু না কিছু লাগেই। তো এই এখন বের হয়েছি, এখন যদি ওর কিছু পছন্দ হয় তাহলে নিব। ঈদ হিসাবে যে মার্কেটের একটা বেচা কিনা, তারপরে লোকজন ঠিকই আসে, কিন্তু বেচা কিনা একবারে কম। নিউ মার্কেটে ফুটপাতে 300 থেকে সর্বোচ্চ 800 টাকায় মিলছে মেয়েদের বাহারি সব ডিজাইনের জুতা। আমরা যদি বেশি রাখি তা না, সব জায়গাতে দাম কমাই রাখি। শেষ সময় জুতার অনেক কালেকশন আছে, কিন্তু দাম একটু বেশি। নারীদের গহনার দোকানেও ভিড়। ক্রেতাদের অভিযোগ শেষ সময়ে এসে দাম বেশি রাখা হচ্ছে, যদিও বিক্রেতাদের দাবি কম দামে বিক্রি করছেন তারা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত সিলেটের পর্যটন ব্যবসায়ীরা। প্রস্তুত করা হয়েছে সব হোটেল, মোটেল, রিসোর্ট। সঙ্গে রয়েছে সব ধরনের পরিবহন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এ সময় 15 থেকে 20 লাখ পর্যটকের সমাগমের আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। দিগেন সিংহের ছবিতে অপু বণিকের রিপোর্ট। দেশের পর্যটন শিল্পের অন্যতম আকর্ষণীয় স্থান সিলেট। ঈদ উল ফিতরের ছুটিতে পর্যটকদের বরণ করতে এরই মধ্যে প্রস্তুতি নিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। প্রস্তুত করা হয়েছে সব হোটেল, মোটেল, রিসোর্ট। প্রতি বছর ঈদের সময় ভালো একটা হেডিক পড়ে, অনেক সময় আমরা রুমকে গেস্ট দিতেও পারি না, ফুল হাউস থাকে। পরিবহন ব্যবসাটাকে যাতে ঘুরে দাঁড়াতে পারি, সেই দিকে মালিক এবং শ্রমিকরা, গাড়ি, পরিবহন সবকিছু নিয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। প্রত্যেকটা স্পটেই সার্বক্ষণিক টহল ডিউটিরত টুরিস্ট পুলিশ থাকবে। কোনো ধরনের নিরাপত্তা ঘাটতি না হয় সেই ক্ষেত্রে টুরিস্ট পুলিশ, আমাদের পুলিশ, বিজেপি, আমরা সবাই এর জন্য আমরা সহযোগিতা করব। এবার ঈদ উল ফিতর মৌসুমে অন্তত 15 থেকে 20 লাখ পর্যটকের সমাগমের আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। বিগত ফ্যাসিস্ট শাসন আমলে গুম খুনে জড়িতদের বিচার দেশের মাটিতে করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আর গুমের শিকার ব্যক্তিদের মূল্যায়ন করার সময় এসেছে বলেও জানান সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের উদ্যোগে গুম খুন ও জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তারা। গুম খুনের শিকার পরিবারের দায়িত্ব সরকার নেবে বলে আশ্বস্ত করেছেন তারা। আমাদের এই গুম পরিবারের যারা সদস্যরা রয়েছেন, এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যাতে তাদের পুনর্বাসনের জন্য উদ্যোগ নেওয়া হয় এবং সেই ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়। আপনাদেরকে কথা দিচ্ছি, এই প্রত্যেকটি গণহত্যা এবং গুম খুনের যারা পিছনে যারা দায়ী, তাদের অবশ্যই বাংলাদেশের মাটিতে বিচার করা হবে ইনশাআল্লাহ। তাদের যে বলিদান, তাদের যে আত্মত্যাগ, এদের মূল্যায়ন করার সময় এসেছে। আজকে যে কারণে তারা দেশকে ভালোবেসে, দলকে ভালোবেসে তার যে আত্মত্যাগ করেছে, আজকে আমাদের দল হিসাবে, রাষ্ট্র হিসাবে আমাদের উচিত তাদের সেই আত্মত্যাগের সঠিক মূল্যায়ন করা, তাদের পরিবারের পাশে থাকা। মশায় অতিষ্ঠ রাজধানীবাসী, আসছে মশায়, পরিস্থিতি আরও নাজুক হওয়ার শঙ্কা ঢাকার বাসিন্দাদের। মশক নিধনে 2 সিটির তেমন তৎপরতা নেই বলে অভিযোগ এলাকাবাসীর। ওয়ার্ডে ওয়ার্ডে নিয়মিত স্প্রে করার দাবি ঢাকা দক্ষিণ সিটির। মশা নিয়ন্ত্রণে নিজেদের গাফিলতি মানতে নারাজ ঢাকা উত্তর সিটি। ওমর ফারুকের তোলা ছবিতে তানবীর হাসান মেঘের রিপোর্ট। মশালাইকে বইতে পারি না, মশালাই বাথরুম পর্যন্ত করতে পারে না, এত মশা এই দেশে বাড়িয়েছে। বাতের সাথে মুখেও ঢুকতেছে, এমন অপরিস্থিতি হয়। ঢাকার 2 সিটির অলিগলি, ড্রেন ও ময়লা আবর্জনায় জমে থাকা পানি হয়ে উঠেছে মশার প্রজনন ক্ষেত্র। দিনরাত মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। এই মশার কারণে আমরা
না ঘুমাইতারি না খাইতারি। সন্ধ্যাটা হইলে পরে কোনো সাইড আপনি মেকআপ দিতে পারবেন না, এদিকে হাত সামলাবেন, এদিক দিয়ে মাথায় কামড়াইতেছে, কানে কামড়াইতেছে। মশার উৎপাত এতটাই বেড়েছে যে স্বস্তিতে একটু বিশ্রাম নিতে হলেই ভরসা করতে হয় এই মশারির উপর। মশা নিধনে এখনই ব্যবস্থা না নিলে আসছে বর্ষা মৌসুমে উপদ্রব বাড়বে কয়েক গুণ। যখন বাসাটা খালি থাকে, যখন মানুষজন থাকে না, তখন মশাটা এখানে বাসা বাঁধে। মনে হয় বর্ষার সময় বাতাসে সে মশার পরিমাণই বেড়ে যাবে। মশা মারার ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকলেও দক্ষিণ সিটির দাবি ল্যাব টেস্টে সব ঠিক আছে। এটা কখনোই হবে না যে মাসখানেক ধরে যায়নি, 3 দিন 4 দিন, কোন কোন এলাকা দেখা যায় একটু 7 দিন হয়, যেটা একটু বড় এলাকা। ওষুধগুলো নিয়ে পরীক্ষা করা হয়েছে, দুটো স্যাম্পলেরই ইফিকেসি 100% আসছে। মশা নিয়ন্ত্রণে জলবায়ু পরিবর্তন ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ মনে করলেও কর্মীদের গাফলতি মানতে নারাজ উত্তর সিটি। মসকিউটোর এই ব্রিডিংটা এবং মসকিউটোর বেড়ে ওঠা, এটা জলবায়ুর উপরে, আবহাওয়ার উপরে অনেকাংশেই নির্ভরশীল। চলতি অর্থ বছরে মশক নিধনে প্রায় 100 কোটি টাকার বরাদ্দের মধ্যে প্রায় 40 কোটি টাকা ব্যয় করেছে উত্তর সিটি। আর দক্ষিণে প্রায় 46 কোটি টাকার মধ্যে কত খরচ হয়েছে তা জানেনই না প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। পার্সেল বুকিং, ইএমএস সহ বিভিন্ন সেবা এখন আর কেবল কর্মদিবসে সীমাবদ্ধ নয়। বিভিন্ন উৎসব ঘিরে ছুটির দিনেও সেবা দিচ্ছে জেনারেল পোস্ট অফিস জিপিও। গ্রাহকদের মতে ছুটির দিনে ডাক সেবা চালু থাকায় সময় বাঁচে এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস উপহার দ্রুত বিদেশে পাঠাতে পারছেন তারাও। মোহাম্মদ ওয়াহিদুল কবির, পেশায় ব্যবসায়ী। ঢাকা জেনারেল পোস্ট অফিসে এসেছেন সন্তানদের জন্য আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে কেনা পোশাক সুদূর অস্ট্রেলিয়ায় পাঠাবেন বলে। ইএমএস পার্সেল পাঠাচ্ছি অস্ট্রেলিয়াতে আমার ছেলে মেয়ের জন্য। এটা হচ্ছে আপনার পয়লা বৈশাখের গিফট হিসাবে আর কি। ঈদ তো চলে এসেছি, এদের গিফট অলরেডি পাঠিয়ে দিয়েছি। জরুরি সেবা হিসেবে ছুটির দিনেও চলছে দেশি বিদেশি পার্সেল ইস্যু, এক্সপ্রেস মেল সার্ভিস ইএমএস ইস্যু সহ গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট, জিপিএ ও রেজিস্ট্রি চিঠি ইস্যুর কার্যক্রম। প্রবাসী স্বজনদের কাছে বিভিন্ন জিনিস পাঠানোর জন্য বর্তমানে গ্রাহকদের কাছে ইএমএস সেবা বেশ জনপ্রিয়। আমি অন্যভাবে পার্সেলটা পাঠানোর চেষ্টা করছিলাম, কিন্তু হঠাৎ জানতে পারলাম যে পোস্ট অফিস আজকে খোলা, বন্ধের দিনও। কুরিয়ার সার্ভিস যেমন ফেডেক্স, ডিএচএল আছে, তো সেখানে সার্ভিস ভালো, বাট তাদের চার্জ অনেক বেশি। এখানে আমরা চিপ রেটে মোটামুটি ভালো সার্ভিস পাই। ঈদ, ছুটি ও বৈশাখের মতো বিভিন্ন উৎসবের সময় বাড়তি চাপ সামাল দিতে সাপ্তাহিক ছুটির দিন শুক্র শনিবারও সেবা দিয়ে যাচ্ছে ডাক বিভাগ। অধিকতর সুবিধার্থে উৎসব পার্বণগুলোতে, যেমন ঈদের সময়ে, বড়দিনের উৎসবে, বিভিন্ন পূজা পার্বণে, পহেলা বৈশাখের পার্বণে গ্রাহকরা যাতে তাদের বিদেশে থাকা আত্মীয় স্বজনদের কাছে উপহার সামগ্রী দ্রুত প্রেরণ করতে পারে এবং নির্বিঘ্নে প্রেরণ করতে পারে, সেই জন্য আমরা শুক্রবারও খোলা রাখছি। আমাদের সেবাগুলো যাতে খুব সহজে, স্বল্প মূল্যে, স্বল্প সময়ে জনগণের কাছে পৌঁছে দিতে পারে, সেই জন্য ছুটির দিনে আজকে এই যে আমাদের ইএমএস সার্ভিস সেবা, পার্সেল সেবা এগুলো চালু আছে এবং অন্যান্য জিপি বা রেজি চিঠিপত্রের কাজ চলছে। আন্তর্জাতিক ডাক আদান প্রদানে একটি গুরুত্বপূর্ণ হাব ঢাকা জিপিও। প্রতিদিন এখানে হাজারো পার্সেল ও ডকুমেন্টস আদান প্রদানের জন্য প্রস্তুত করা হয়। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ভোলার মেঘনা নদীতে লঞ্চের সাথে ধাক্কায় মৎস্য রক্ষা অভিযানের স্পিডবোট উল্টে পুলিশ কনস্টেবল নিখোঁজ হয়েছেন, আহত হয়েছেন 5 জন। বুধবার সন্ধ্যায় লালমোহন উপজেলার মঙ্গল শিকদার লঞ্চঘাটে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, মেঘনা নদীর অবশ্রমে মাছ ধরা নিষেধাজ্ঞা মনিটরিংয়ের জন্য উপজেলা মৎস্য অফিসের 3 কর্মকর্তা, 3 জন পুলিশ কনস্টেবল স্পিডবোট নিয়ে অভিযানে যান। এমভি কর্ণফুলী 12 লঞ্চ ধাক্কা দিলে স্পিডবোটটি উল্টে যায়। 5 জন ছাত্র উঠলেও নিখোঁজ রয়েছেন পুলিশ কনস্টেবল ফখরুল। চিংড়ি ঘের দখল নিয়ে দ্বন্দ্বের জেরে বাগেরহাটের মোংলায় সংঘর্ষে জড়ালো দুপক্ষেতে, আহত হয়েছেন 20 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণের পর এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান, সংঘর্ষে জড়ালো দুই পক্ষ। বাগেরহাটের মংলার কালীবাড়ি এলাকার একটি চিংড়ির ঘের দখল নিয়ে সেলিম ও জাকির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বর্তমানে ঘেরটিতে 2 গ্রুপই বসবাস করছে। বুধবার দুপুরে ঘের দখলকে কেন্দ্র করে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। রণক্ষেত্রে পরিণত হয় কানাইনগর এলাকা। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
নিয়েছে 1-1.5 আমরা তো পারবো না, দা রান্দাও নিয়েছে, ছুরি নিয়েছে, ওই ভয়তে তালা মেরে ঘরে রয়েছে, আইয়া ঘরের তালা পিঠে ভাঙ্গে আপনি মাছ শুরু করে দিয়েছে। পিঠে আমাদের বাড়ির কাছে নিয়ে যাচ্ছে। কোনো নিউজ চলাবে না, মারতে হবে, যে আসবে এই এলাকায় যে আসবে হারে মারবো। এরা দিনটা যেমন উৎপন্ন করতেছে, আমার ছেলে আমার বোন থাকলে যেন তারা নাশকতার হুমকি দিচ্ছে। বালি ভরা নিয়ে আমার সাথে বাচ্চুর সাথে দের আছে, এই নিয়ে বাচ্চু আমাদের লোকগুলো কোপাইছে যাতে ভূমি দখল করতে পারে। 10 জন রোগী আসছে, এর ভিতর 2 জন ক্রিটিক্যাল, ওই 2 জনকে আমরা খুলনা পাঠিয়ে দিয়েছি। আর একজনের হাতে একটা বেশ ভালো ইনজুরি আছে, ওখানে টেন্ডন কাটা যেতে পারে, এজন্য ওনাকে খুলনা পাঠানো হয়েছে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। সময় সংবাদ, মংলা। নিরাপত্তা প্রধান আলী লারিজানির হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েল জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। তেহরানে লারিজানীয় বাসিজ বাহিনীর প্রধানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। নতুন করে ইরানের গোয়েন্দা মন্ত্রীকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শীঘ্রই ইরানের বিরুদ্ধে যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের রাস্তা পরিণত হয়েছে জনসমুদ্রে। ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি ও বাসিজ বাহিনী কমান্ডার গোলাম রেজা সোলাইমানের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। হাজারো মানুষ রাস্তায় নেমেছেন তাদের জানাজায় অংশ নিতে। এরই মধ্যে ইসরায়েলি বাহিনী দাবি করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব মারা গেছেন। ইরাকের বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও বিমান হামলা চালিয়েছে ইরান। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা এবং ইরাকের এরবিলেও হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইরান জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলের হামলা। আইআরজিসির প্যারামিলিটারি বাসিসকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে তেল আবিব। একই সঙ্গে লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। জবাবে ইসরায়েলেও ব্যাপক হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন, কোনো একক নেতা বা কর্মকর্তার হত্যা দেশের ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারবে না। এদিকে খুব দ্রুতই যুদ্ধ থেকে সরে আসার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা খুব শিগগিরই ইরান যুদ্ধ থেকে সরে আসব। খুবই নিকট ভবিষ্যতে আমরা সরে যাব, কিন্তু এই মুহূর্তে তাদের সব দিক থেকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং আবারও বলছি, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমরা দারুণ সমর্থন পেয়েছি, কিন্তু ন্যাটোর কাছ থেকে কার্যত কোনো সমর্থনই পাইনি। ট্রাম্প সব দেশকে আহ্বান জানান হরমুজ প্রণালীকে নিরাপদ করতে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরান ইসরায়েল যুদ্ধের উত্তেজনায় মধ্যপ্রাচ্যের আকাশে অস্থিরতার ছায়া থাকলেও থেমে নেই প্রবাসী বাংলাদেশিদের ঈদের প্রস্তুতি। নিরাপত্তা সতর্কতার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে জমে উঠেছে ঈদ উল ফিতরের কেনাকাটা। পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে প্রবাসীরা নিচ্ছেন নানা পরিকল্পনা। শিবলি আল সাদিকের রিপোর্ট। কখনো মোবাইলে সতর্কবার্তা, কখনো দূরের কোনো ঘটনার খবর, এমন নানা উদ্বেগের মধ্যেও সংযুক্ত আরব আমিরাতের স্বাভাবিক নাগরিক জীবনে তেমন কোনো প্রভাব পড়তে দেয়নি দেশটির প্রশাসন। চলছে ঈদের প্রস্তুতি, পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। প্রতি বছরের মতো এবারও ঈদের আনন্দকে পূর্ণতা দিতে ব্যস্ত সময় পার করছেন তারা। ঈদ যে একটা আনন্দের ব্যাপার, সেটা আমরা সবাই ভাগাভাগি করে নিয়েছি। এবং কি আমাদের এখানে প্রবাসে আমরা যারা এই মালিক শ্রমিক সবাই মিলে এই আমরা ঈদ উদযাপন করি। ইনশাআল্লাহ আমাদের অন্যান্য বছরের নিয়ে এই বছরও আমাদের ঈদের প্রস্তুতি সম্পন্ন চলতেছে এবং আমরা অন্যান্য বা দেশে পরিবারের সাথে ঈদ করতে চলে যাই। এইবার অবশ্য আমরা এখানে ঈদ করব। তো আমাদের একটা বড় উৎসব, আমাদের এমন একটা উৎসব যেখানে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে অন্যরা আসে, অন্য ধর্মের লোকেরাও আমাদের উৎসবে সামিল হয়। প্রবাসী বাংলাদেশিরা জানান, উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি থাকলেও আমিরাত সরকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও ব্যবস্থা নিয়েছে। এতে সরকারের প্রতি নাগরিকদের আস্থা আরও দৃঢ় হয়েছে। তাই নির্ভয়ে চলছে ঈদের কেনাকাটা। পরিবার বন্ধুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির পরিকল্পনাও চলছে পুরোদমে। গ্লোবাল পরিস্থিতি হিসাবে ঈদের বিগত দিনে যে প্রোগ্রামগুলো ছিল অনেক বড় বড় প্রোগ্রাম, এগুলো তো এখন আপাতত বন্ধ আছে।
তো ঈদেরও মনে হচ্ছে না এই ধরনের কোনো প্রোগ্রাম হবে, তবে আলহামদুলিল্লাহ আমরা ঈদটা সুন্দরভাবে উদযাপন করব। এখানকার যে গভর্নমেন্ট আছে আমাদেরকে প্রতিনিয়ত অ্যালার্ট করে দেয় আর আমাদেরকে অনেক সেফটি দেয়। আমি বাংলাদেশ থেকেও এখানে আমাকে মনে হয় যে আমি সেফটির জন্য স্যাটিসফাই। প্রতিবারের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে আমরা প্রবাসীরা অনেকটা পারিবারিক পরিবেশেই বাংলাদেশি আমেজে এখানে ঈদ পালন করে থাকি। এবার ঈদ উল ফিতর উপলক্ষে 4 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। দেশের বড় বড় মসজিদ সহ অসংখ্য ঈদগাহে জামাত আয়োজনের প্রস্তুতি চলছে। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে বাংলাদেশ বিমান সহ কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট সূচিতে বিঘ্ন ঘটায় অনেকেই এবার দেশে গিয়ে ঈদ উদযাপন থেকে বিরত থাকছেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ঈদ উল ফিতর সামনে রেখে দেশে ফেরার হিড়িক মালদ্বীপে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বৈশ্বিক অস্থিরতা আর জেট ফুয়েলের দাম বাড়লেও সহনশীল বিমান ভাড়ায় প্রতিদিনই বাড়ছে টিকিটের চাহিদা। ট্রাভেল এজেন্সি ও বিমানবন্দরে ভিড় করছেন প্রবাসীরা। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। দেশের ঈদ মানেই পরিবার, ভালোবাসা আর উৎসবের এক অনন্য আবহ। এই আনন্দ ভাগাভাগি করতেই মালদ্বীপ থেকে দেশে ফেরার হিড়িক পড়েছে প্রবাসীদের মধ্যে। সহনশীল বিমান ভাড়ার কারণে প্রতিদিনই ট্রাভেল এজেন্সি ও বিমানবন্দরে বাড়ছে যাত্রীদের ভিড়। মালদ্বীপে বসবাস করেন প্রায় 1 লাখ বাংলাদেশি প্রবাসী, যারা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছেন। ঈদের সময়টায় দেশের মানুষের মতো তারাও পরিবার পরিজনের সঙ্গে সময় কাটাতে ছুটে আসেন। এই মিলনই তাদের কাছে সবচেয়ে বড় আনন্দ। অনেক কষ্ট পরিশ্রম করার পর যখন আমরা বাড়িতে যাই, এটা আমাদের অনেক আনন্দ লাগে। পরিবারের সবাই আছে, তাদের সাথে আমরা ঈদ করি। যখন আবার ভাবি যে আমার পরিবার, আমার দেশের লোক, আমার আত্মীয় স্বজনদের সাথে নিয়ে ঈদ করব, তখন ওই আনন্দে মনটা ভরে যায়। বৈশ্বিক পরিস্থিতি ও জেট ফুয়েলের দাম বাড়লেও যাত্রীদের কথা বিবেচনায় ভাড়া সহনশীল রাখা হয়েছে বলে জানিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। আমরা চেষ্টা করছি টিকিটের প্রাইস সহনশীল মাত্রায় রাখা এবং প্রাইস যাতে না বাড়ে সেই ব্যাপারে আমরা অতি তৎপর। সো আমরা চাচ্ছি যাতে প্রবাসীরা আনন্দের সাথে ইউএস বাংলা এয়ারলাইন্সে দেশের মাটিতে যেয়ে পরিবারের সাথে ঈদ উপভোগ করুক। তবে ছুটি না পাওয়ায় অনেক প্রবাসীকে ঈদ করতে হচ্ছে মালদ্বীপেই। পরিবারকে সহায়তা করতে তারা বেশি করে অর্থ পাঠাচ্ছেন, ফলে রেমিটেন্স প্রবাহ বেড়েছে প্রায় 20%। দেশে তো আর দেশে আমাদের ঈদ করা হবে না, দেশে পরিবার পরিজন ঈদ করবে, তাদের ঈদের খরচ, কাপড় চোপড় কেনাকাটা করা, তাদের খুশির জন্য, আত্মীয় স্বজনের জন্য টাকা পাঠাচ্ছি। রোজার ঈদের কারণে এবং নতুন নির্বাচিত সরকার আসার কারণে প্রবাসীরা অনেক বেশি উৎসাহ উদ্দীপনা শো করছেন এবং তারা অনেক রেমিটেন্স পাঠাচ্ছেন। আমি যদি কম্পেয়ার করি গত বছরের তুলনায় এবার ঈদে প্রায় 20% রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে। প্রিয়জনের অভাব কাটাতে প্রবাসী পরিচিত জনদের সঙ্গে সময় কাটাবেন তারা। সময় সংবাদ, মালদ্বীপ। ঈদ উল ফিতরকে সামনে রেখে সৌদি আরবের বিপণী বিতানে এখন কেনাকাটার উৎসব। রাজধানীর রিয়াদ সহ বড় শহরগুলোর শপিং মলে গভীর রাত পর্যন্ত উপচে পড়া ভিড়। পোশাক, জুতা, প্রসাধনী থেকে শুরু করে গৃহস্থলী সামগ্রীও ক্রেতাদের উপস্থিতিতে চোখে পড়ার মতো। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও রাজনৈতিক উত্তেজনা থাকলেও তেমন কোনো প্রভাব পড়েনি প্রবাসী বাংলাদেশিদের দৈনন্দিন জীবনে। সৌদি আরবের জোরদার নিরাপত্তা ব্যবস্থা, বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক থাকায় স্বস্তিতেই ঈদের প্রস্তুতি নিচ্ছেন তারা। ঈদ উদযাপনে রিয়াদের শপিং মলে উৎসব মুখর পরিবেশ। প্রয়োজনীয় কেনাকাটা সারেন প্রবাসীরা। এবার যুদ্ধের কারণে মানুষজন এদিক সেদিক যাতায়াত কম করে, যার কারণে আমাদের বেচা কিনাটা একটু কম হচ্ছে আর কি। ব্যবসায়ীরা আছে এবং আমরা যারা ক্রেতা আছে, আমাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারপরও আতঙ্ক এবং শঙ্কার মাঝে আমাদের ঈদ করতে হবে, যার কারণে এখানে এসেছি ঈদে পাঞ্জাবি এবং বিভিন্ন যে সামগ্রী আছে এগুলো কেনার জন্য আসছে। অন্যদিকে ঈদ সামনে রেখে সাড়া পাচ্ছেন পোশাকের বিক্রেতারাও। সৌদি আরবের প্রশাসনের কার্যকর তদারকির কারণে যুদ্ধের শঙ্কা থাকা সত্ত্বেও উপসাগরীয় অঞ্চলে সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপনের প্রস্তুতি নিতে পারছেন বাসিন্দারা। ঈদ বাজার ও ঈদ সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের মনেও স্বস্তি ও আনন্দের বার্তা ছড়িয়ে দিচ্ছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। রমজানের শেষ সময়ে অস্ট্রেলিয়ার সিডনির বাংলাদেশি কমিউনিটিতে ধুম পড়েছে ঈদের কেনাকাটায়। শহরের বিভিন্ন প্রান্তে বসেছে চাঁদ রাতের মেলা। বাহারি পোশাকের খোঁজে ভিড় করছেন প্রবাসীরা। শাড়ি, সালোয়ার কামিজ, গহনার সমাহার এক ছাদের নিচে হওয়ায় খুশি তারা। অস্ট্রেলিয়ার সিডনি থেকে ফিরে আরও জানাচ্ছেন পারভিন আক্তার।
দূরপরবাসে ঈদের ব্যস্ততা। রমজানের শেষ দিকে এসে অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসীদের মাঝে ধুম পড়েছে ঈদের কেনাকাটায়। ক্যাম্বেল টাউন, লাকেম্বা, লিভারপুল শহরের ব্যস্ততম জায়গাগুলোতে ঈদের বিশেষ মেলার আয়োজন প্রবাসী বাংলাদেশিদের। প্রবাসে বাংলার ঐতিহ্য ছড়িয়ে দিতে বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বাঙালিরা। এখানে জুতের এত কালেকশন, সো দেখছি খুব ভালো লাগছে যে পুরো একটা বাংলাদেশি ভাইব পাচ্ছি। বাংলাদেশে একটা সালোয়ার কামিজের যেমন একটা হিউজ একটা কালেকশন আছে, এখানেও আলহামদুলিল্লাহ শাড়ি প্লাস হচ্ছে সালোয়ার কামিজের অনেক কালেকশন, সো সেগুলোই দেখছিলাম আর কি। আমার মেয়ে ট্রেডিশনাল ড্রেস খুব পছন্দ করে, ওরা যেহেতু এখানে বর্ন, ওরা তো এইসব ড্রেস পরে অভ্যস্ত না, তো আমি চেষ্টা করি ঈদ আসলে যেন ওদেরকে একটু ট্রেডিশনাল ড্রেস পরানো যায়। দেশীয় পোশাকের পাশাপাশি পাকিস্তানি ও ভারতীয় পোশাকের সমাহারে মুগ্ধ প্রবাসীরা। নারীদের কাছে এবার আকর্ষণের কেন্দ্রে রয়েছে কানি সিল্ক শাড়ি। ম্যাজেন্ডা, নীল, মাস্টার্ড ইয়েলো সহ নানা রঙের শাড়ি কিনছেন নারীরা। আমাদের এখানে বাংলাদেশের সবকিছু, সব পণ্য, মেয়েদের জন্য সালোয়ার কামিজ, শাড়ি থেকে শুরু করে সবকিছু আছে। ছেলেদের পাঞ্জাবি, শেরওয়ানি, ছোটদের পাঞ্জাবি শেরওয়ানি, আমাদের এখানে সবকিছুই আছে। সালোয়ার কামিজে এবার ঈদে বেশি গুরুত্ব পাচ্ছে মাসলিন। এছাড়াও সিল্ক ও জর্জেটে জরি, কারচুপি, মিনাকারি কাজের প্রতি বেশি আগ্রহ তরুণীদের। ছোটরাও বেছে নিচ্ছেন পছন্দের পোশাক। শাড়ি, সালোয়ার কামিজের সঙ্গে মিলিয়ে চমৎকার গয়নাও কিনছেন নারীরা। আমার মামা আমার জন্য একটা অর্ডার দিচ্ছে, আর একটা পিঙ্ক আর গোলাপি। ছেলেদের হাল ফ্যাশনের পাঞ্জাবি, জুতা সবকিছুই পাওয়া যায় এক ছাদের নিচে। প্রবাসের বাংলাদেশে ঈদ করতে না পারার আক্ষেপ এখানে এলে ভুলে যান সবাই। উপমহাদেশি যে স্টাইলের শাড়ি, তারপর সালোয়ার কামিজ, সারারা, ঘাড়ারা, লেহেঙ্গা, বাচ্চাদের জন্য কাপড় চোপড়, কালারফুল জিনিসপত্র, ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, ইভেন শেরওয়ানি, সবকিছু নিয়ে আসলে যে মেয়েরা কাজ করছে বিদেশের মাটিতে। সিডনির মিন্টোতে বাহারি পোশাকের পাশাপাশি সুস্বাদু খাবারের আয়োজনও ছিল। কেনাকাটা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন যোগ করে বাড়তি আনন্দ। এ যেন ঈদের আগে এক টুকরো বাংলাদেশ। প্রবাসে থেকেও বাংলার স্বাদ যেন সবসময় পাশে। রঙিন শাড়ি, বাহারি ডিজাইনের পাঞ্জাবি, প্রতিটি পোশাকেই লুকিয়ে আছে বাঙালির ঐতিহ্য। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সিডনিতে হয়ে গেল চাঁদ রাত মেলা। ব্যস্ত জীবনের বাস্তবতায় ও সরকারি ছুটি না থাকায় উৎসবের আমেজে এবছর ঈদের কয়েকদিন আগে আয়োজন করা হয় এই মেলা। অস্ট্রেলিয়া থেকে এস.এম. আমিনুর রুবেলের রিপোর্ট। প্রতি বছর ঈদুল ফিতরের আগে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের সবশেষ বিশেষ আয়োজন থাকে চাঁদ রাত মেলা। তবে ঈদের অনির্ধারিত দিনক্ষণের বিবেচনায় এবছর ঈদের বেশ কয়েকদিন আগেই বিডি হাবের আয়োজনে হয়ে গেল এই ঈদ মেলা। স্থানীয় সময় রোববার সিডনির বাংলাদেশি অধ্যুষিত মিন্টোর ইনডোর স্টেডিয়ামে সারাদিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন পরিণত হয়েছিল বাংলাদেশিদের মিলন মেলায়। প্রবাসী ক্রেতাদের কাছে দেশি ঈদের পোশাক ও আমেজ পৌঁছে দিতে এবারের মেলায় ছিল 50টির বেশি বাহারি পোশাক, রকমারি গহনা, মেহেদি, সুস্বাদু খাবারের স্টল ও ফুড ট্রাক। বাচ্চাদের জন্য ছিল ফেস পেইন্টিং সহ বিনোদনের হরেক রকম ব্যবস্থা। সকালে শুরু হলেও মূলত ইফতারের পরেই মেলা দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের ভিড়ে কানায় কানায় পূর্ণতা পায়। এবছর মেলায় বিশেষভাবে প্রবাসী নারী উদ্যোক্তা, ক্রেতা ও শিশুদের উপস্থিতি লক্ষ্য করা যায়। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্বেল টাউন সিটি কাউন্সিল মেয়র ডার্সি লাউন্ড। এছাড়া বিশেষ অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করেন অস্ট্রেলিয়া সরকারের একাধিক মন্ত্রী, এমপি ও বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলররা। নামাজের সময় পেরিয়ে গেলে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শকদের চাহিদায় মেলা ও আনন্দ আয়োজন চলে মধ্যরাত পর্যন্ত। বিডি হাবের সভাপতি আব্দুল খান রতন প্রবাসীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে স্বাগত জানান এবং আগামী দিনে তাদের সংগঠন বাংলা সংস্কৃতি ও ঈদের আনন্দ অস্ট্রেলিয়ায় ছড়িয়ে দিতে প্রত্যয় ব্যক্ত করেন। এস.এম. আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। মালদ্বীপের রাজধানী মালের একটি রাসায়নিক ও ভেষজ মজুদ থাকা গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের পাশেই ছিল মালদ্বীপের নির্বাচন কমিশনের কার্যালয়, যেখানে দেশটির ভোটারদের চূড়ান্ত তালিকায় স্বাক্ষরের কাজ হয়। গুদাম ঘরটি ছিল একটি
প্রাইম ফার্টিলাইজার কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছেন, গুদামে থাকা রাসায়নিক সহ কোম্পানিটির প্রায় ৮০% পণ্য পুড়ে গেছে। কী কারণে আগুন লেগেছে এবং আগুন লাগার সময় সেখানে কেউ ছিল কিনা তা স্পষ্ট নয় বলে জানায় দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ঘটনাস্থলের পাশে 4টি ভবনে থাকা 18 জনকে তাৎক্ষণিক উদ্ধার করে একটি আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। একই দিন রাজধানীর মালের গালোলো মর্গের কাছে একটি গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে এলেও গুদাম ঘরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় দলে ফিরতে শুধু আইনি প্রক্রিয়া শেষ করলে হবে না, সাকিব আল হাসানকে পাশ করতে হবে ফিটনেস টেস্টে। তবে দেশের অলরাউন্ডারকে পাওয়া গেলে 2027 বিশ্বকাপ সহজ হবে বাংলাদেশের, মত নির্বাচক হাসিবুল হোসেন শান্তর। চিন্তার কারণ একজন পেস বোলিং অলরাউন্ডের অভাব। সম্ভাবনা থাকলেও মোহাম্মদ সাইফুদ্দিনের ফর্মহীনতা নিয়ে আক্ষেপ ঝরল সাবেক এই ক্রিকেটারের কণ্ঠে। পাকিস্তান সিরিজ জিতলেও যদি কিন্তুর হিসেব রয়ে গেছে অনেক। খর্বশক্তির দলটার বিপক্ষে সিরিজ জিততে ঘরের মাঠেও ঘাম ঝরেছে টাইগারদের। পুরনো সমস্যা পেছনে ফেলতে পারেনি ব্যাটিং ইউনিট। বিকল্প না থাকায় অফ ফর্মে থাকা লিটন আফিফদের নিয়েই স্কোয়াড সাজান নির্বাচকরা। তবে তাতে প্রত্যাশা পূরণ হয়নি। বোলারদের নৈপুণ্যে প্রথম ম্যাচে বোঝা না গেলেও বাকি 2 ম্যাচেই ভুগেছে ব্যাটিং ইউনিট। এমন অবস্থায় সাকিব আল হাসানের শূন্যতা ভালোভাবেই টের পাচ্ছে নির্বাচক প্যানেল। তবে তার জাতীয় দলে প্রত্যাবর্তনে শর্ত জুড়ে দিলেন নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। সাকিবের জিনিসটা হচ্ছে ম্যাচের ভালো খেলে সাথে লাখ ফেভার করে। যদি আমরা নেই একদমই পারফর্ম করতে পারতেছেন তখন তো আমাদেরই ওর জন্য একটা সম্মানের ও নিজেই বুঝবে। তো ওইভাবেই আসবে আমার কাছে মনে হয়। আর ও থাকলে ও যদি ফর্মে থাকে আমাদের একটা ব্যাটিং একটা বোলিং দুইটা সাইড অ্যাডভান্স থাকে না। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে হবে 2027 বিশ্বকাপ। কন্ডিশন বিবেচনায় একজন পেস বোলিং অলরাউন্ডার হতে পারেন যে কোনো দলের ট্রাম্প কার্ড। অথচ পাইপলাইনে এমন খেলোয়াড়ই পাচ্ছেন না নির্বাচকরা। যিনি ছিলেন সেই মোহাম্মদ সাইফুদ্দিনের ফর্ম এখন দুশ্চিন্তার। বিসিএল এর ওয়ানডে ভার্সনে মলিন ছিলেন সাইফুদ্দিন। এক ম্যাচে বল হাতে প্রায় পূরণ করে ফেলেছিলেন সেঞ্চুরি। বিশ্বকাপের আগে এই পজিশনে নতুন ক্রিকেটার খুঁজছে সিলেকশন প্যানেল। সাইফুদ্দিন আসলে যদি ফর্মে ওইভাবে নিয়ে আসতে পারে সাইফুদ্দিন ভালো অপশন, বাট এখন ডিপেন্ড করতেছে পারফরমেন্সের উপর। এই জায়গায় আসলে পুরো বাংলাদেশের সংকট আছে পেস বোলিং অলরাউন্ডার। একটা ছেলে আছে জুয়ান, ও যদি নিজেকে ঠিক রেখে আগে আসতে পারে তাহলে হয়তো একটা পেজ অলরাউন্ডার পেতে পারে। বিশ্বকাপের প্রস্তুতিতে টেলেন্ডারদেরও ব্যাটিং প্রস্তুতির তাগিদ দিলেন এই নির্বাচক। আধুনিক ক্রিকেটে লড়াই করতে হলে দলগত প্রচেষ্টার বিকল্প দেখছেন না সাবেক এই পেসার। রিশাদের ব্যাটিংটা একটু মনে হয় মনোযোগ দেওয়া উচিত বোলিংয়ের সাথে, কারণ আমরা ওখানে পারে ব্যাটিং, সো ও নিজ থেকে এটা কাজ করতে হবে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সাউথ আফ্রিকা ফিনালিসিমা বাতিল হলেও বসে থাকছে না আর্জেন্টিনা ও স্পেন ফুটবল দল। ফাঁকা সময়ে ম্যাচ খেলতে বিকল্প প্রতিপক্ষ বেছে নিয়েছে তারা। মার্চ উইন্ডোতে গুয়েতেমালার মুখোমুখি হবে আলবি সেলেস্তেরা। ওই ম্যাচের জন্য 28 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। দলে আছেন লিওনেল মেসি, ডাক পেয়েছেন 2 নতুন মুখ। এদিকে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে লা রোজারা। একটা ম্যাচের জন্য প্রতীক্ষায় ছিল ফুটবল দুনিয়া। 27 মার্চ মাঠে গড়ানোর কথা ছিল ফিনালিসিমা। কাতারে মুখোমুখি হওয়ার কথা ছিল আর্জেন্টিনা ও স্পেনের, কিন্তু লাতিন ও ইউরোপের 2 পরাশক্তির ব্লকবাস্টার ফাইট উপভোগের সুযোগ হলো না দর্শকদের। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দোহার লুসেইল স্টেডিয়াম থেকে সরিয়ে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবেউতে আয়োজনের গুঞ্জনও শোনা যাচ্ছিল, কিন্তু ভেন্যু নিয়ে শেষ পর্যন্ত আর্জেন্টিনা স্পেন মতৈক্যে পৌঁছাতে না পারায় বাতিল ঘোষণা করা হয় ফিনালিসিমা। এতে যেমন হতাশ ফ্যানরা তেমন ফুটবলাররাও। তবে তাদের হতাশা কিছুটা কমাতে বিকল্প ম্যাচের আয়োজন করেছে দুদেশের ফুটবলের নীতি নির্ধারকরা। মার্চ উইন্ডোতে প্রতিপক্ষ হিসেবে গুয়াতেমালাকে পাচ্ছে আর্জেন্টিনা দল। নিজেদের দেশেই ওই ম্যাচ খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনায় 1 সপ্তাহের ক্যাম্প শেষে 31 মার্চ গুয়াতেমালার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল। আর সেটা হলে 2026 ফিফা বিশ্বকাপের আগে শেষবারের মতো ঘরের মাঠে খেলবে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। ওই ম্যাচের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে এএফএ।
28 সদস্যের স্কোয়াডে আছেন লিওনেল মেসি, আছেন এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো ডি পল, হুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্ড্রো পারেদেস, নিকোলাস ওতামেন্দি, গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা, মার্কোস আকুনিয়া সহ সব তারকাই। স্কোয়াডে আছেন নতুন 2 মুখ, সেন্টার ব্যাক থমাস পালাসিওস এবং লেফট ব্যাক গ্যাব্রিয়েল রোজাস। মেসি স্কোয়াডে থাকায় বাড়তি রোমাঞ্চ আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে। 2025 সালের সেপ্টেম্বরে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটাকে সে সময় দেশের মাটিতে মেসির শেষ ম্যাচ বলা হয়েছিল। এবার গুয়াতেমালার বিপক্ষে খেললে আরও একবার হোম সয়েলে কিংবদন্তিকে ফেয়ারওয়েল দেওয়ার সুবর্ণ সুযোগ পাবেন ফ্যানরা। এদিকে স্প্যানিশ ফুটবল ফেডারেশনও কাল ক্ষেপণ করেনি। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সার্বিয়া। বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য প্রীতি ম্যাচে শক্ত প্রতিপক্ষই চায় লা রোজারা। সার্বিয়ার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ভিয়ারিয়ালের মাঠ এল মাদ্রিগালে। এছাড়া 30 মার্চ কাতারে মিশরের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলার কথা ছিল লুই দে লা ফুয়েন্তের শিষ্যদের, যে ম্যাচটি এখন নিজেদের দেশে খেলতে চায় স্প্যানিশরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঘরমুখী নগরবাসী, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রী পরিবহন, লঞ্চে মানুষ বোঝাই, মহাসড়ক ও গাড়ির চাপ, বেশি ভাড়া নিলে ব্যবস্থা। এবং দক্ষতার সঙ্গে নানা সংকট মোকাবেলা করছে সরকার, বাড়েনি জ্বালানি তেলের দাম, পরিশোধ হয়েছে কারখানার বেতন, চলতি বছরের স্থানীয় নির্বাচনের ঘোষণা বিএনপি মহাসচিবের। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ের।